আসসালামু আলাইকুম। আজকে তোমাদের যেটা শুরু করব সেটা হচ্ছে রেনাল অ্যান্ড কার্ডিওভাস্কুলার ফার্মাকোলজি। দুটো একসাথেই পড়ায়, যেহেতু তোমরা জানো যে ডায়াবেটিক্সটাও হচ্ছে একটা অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে আমরা ইউজ করি। সো আমরা হচ্ছে এগুলো সবগুলো একসাথে রিভিশন ক্লাসে শুরু করবো ইনশাআল্লাহ। তো আচ্ছা, ফার্স্টে আমি শুরু করছি যে তোমাদের সিবিএস এর প্রথম যে টপিক সেটা হচ্ছে অ্যান্টিহাইপারটেনসিভ। অ্যান্টিহাইপারটেনসিভ দিয়ে যখনই কোশ্চেন করবে তখন প্রথম কোশ্চেনই থাকবে ক্যাটাগরাইজ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ। এটা দিয়ে তোমাদের শুরু হয়। রিসেন্টলি আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেমিক হাইপারটেনশন। এটা বলতে কি বুঝো? অনেকে তোমাদের এখনকার যে টিচার আছে এটা তোমাদের কাছে জানতে চায় যে হোয়াট ডু মিন বাই আইসোলেটেড সিস্টেমিক হাইপারটেনশন। ঠিক আছে, তো ক্যাটাগরাইজ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস, তারপর হচ্ছে হোয়াট ডু মিন বাই আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন, এবং এই আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে কোন ড্রাগটা ইউজ করা হয়। ঠিক আছে, তো এটা দিয়ে শুরু। তো তোমরা জানো যে আমরা ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে আমরা 5টা ড্রাগ ইউজ করি। তোমরা সেই 5টা ড্রাগের নামই বলবা, যে বিটা ব্লকার্স, ডায়াবেটিক্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এনজিওটেনজিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস, আর হচ্ছে এনজিওটেনজিন 2 রিসেপ্টর ব্লকার্স। এই 5টা হচ্ছে ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। এরপরে তোমাদের এখান থেকে একটা কোশ্চেন করে, এই পাঁচটা অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর মধ্যে কোন দুইটা এখন আর ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ হিসেবে কনসিডার করা হয় না, কেন করা হয় না? এর অ্যান্সারটা হচ্ছে যে এর মধ্যে বিটা ব্লকার্স এবং ডায়াবেটিক্স, এই দুইটা যেহেতু তারা মোর দ্যান 2 ইয়ার্স আমরা যদি ইউজ করি, প্রলং টাইম ইউজ করলে এরা কি করে? ডিসলিপিডেমিয়া করে অ্যান্ড মেল সেক্সুয়াল ডিসফাংশন করে। ডিসলিপিডেমিয়া অ্যান্ড মেল সেক্সুয়াল ডিসফাংশন, এই দুইটা কথা মনে রাখবা। এই দুইটার কারণে তাদেরকে এখন আর দে আর নট কনসিডার্ড অ্যাজ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস। এই কোশ্চেনটা কিন্তু এটার সাথেই করবে, ক্যাটাগরাইজ ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগস এর সাথেই করবে, যে এর মধ্যে কোন দুইটাকে এখন আর আমরা ফার্স্ট লাইন অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ করি না। তাহলে বিটা ব্লকার এন্ড ডায়াবেটিক্স। ওকে, আচ্ছা, এরপরে তোমাদেরকে একটা টার্ম বলে যে বলো তো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন বলতে কি বোঝায়? আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন মানে হচ্ছে যদি সিস্টোলিক ব্লাড প্রেশার আমাদের দেখা যায় যে 149 থেকে বেশি থাকে, হ্যাঁ 149 থেকে দেখা গেল যে 150 থেকে 160 বা 180 এরকম থাকতেছে, কিন্তু নিচেরটা একদম নর্মাল, নিচেরটা উইদিন 80 মিলিমিটার মার্কারি রয়েছে, হ্যাঁ, অথবা তার কম, হ্যাঁ, কিন্তু এর বেশি না। 80-র মধ্যে যদি রেঞ্জ থাকে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার অলওয়েজ নর্মাল, বাট সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা সেটা একটু সবসময় হাই থাকতেছে। তো তখন আমরা যখনই 140 থেকে 160 বা তারও বেশি হবে, তখন আমরা সেটাকে বলবো আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশন। আইসোলেটেড সিস্টোলিক হাইপারটেনশনে আমরা কি ড্রাগ ইউজ করি? ইন্ডাপেমাইড। ইন্ডাপেমাইডটা আমরা ইউজ করি। এই ইন্ডাপেমাইডটা কি? ইন্ডাপেমাইডটা হচ্ছে শুধু খালি কি করে? সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমায়, সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমায় দেয়। ঠিক আছে, এটা ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা তেমন সিগনিফিকেন্টলি কমাতে পারে না, শুধু খালি সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমায়। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদেরকে জিজ্ঞেস করবে, এর বেশি কিছু তোমাদের জানার দরকার নাই। পাস করা কেন? ভালো নম্বর পাওয়ার জন্য এটাই যথেষ্ট। ওকে, আচ্ছা, নেক্সট আসো যে এরপরে তোমাদেরকে চলে যাবে ইন্ডিভিজুয়াল ড্রাগস গুলোর অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজমে। সেখান থেকে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজম জিজ্ঞেস করে, তার মধ্যে একটা হচ্ছে এটিনোনল, তারপর হচ্ছে থায়াজাইডার্টিক্স। তোমাদের রিটেনেরও কোশ্চেন থাকে এবং ভাইভাতেও জিজ্ঞেস করে যে তোমরা এটিনোনল এবং থায়াজাইডার্টিক্স এর অ্যান্টিহাইপারটেনসিভ মেকানিজম অফ অ্যাকশনটা ব্যাখ্যা করো। তো এটিনোনল তোমরা জানো যে এটা কার্ডিওসিলেক্টিভ বিটা ব্লকার। তোমরা শুধু খালি বিটা 1 অ্যাকশন হার্ট এবং জাক্সট্রাগ্লোমেরুলার অ্যাপারেটাসে যে ব্লক করে সেটুকু বলবা। সেন্ট্রাল সিম্প্যাথোলাইটিক অ্যাকশন এটিনোলনের নাই, শুধু এটা বাদ দিবা। এটা কিন্তু তোমাদেরকে আমি প্রিভিয়াসলি বলছি ডিউরিং অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, তো তাহলে এটা এভাবে বলবা। আর থায়াজাইডার্টিক্স এর 3টা অ্যাকশন আছে, সেই থায়াজাইডার্টিক্স এর 3টা অ্যাকশন বলতে হবে। একটা হচ্ছে তোমার ডায়াবেটিক্স অ্যাকশন, একটা হচ্ছে যেহেতু ডায়াবেটিক্স অ্যাকশন করে সোডিয়াম কমায় দিচ্ছে, সোডিয়াম বডি থেকে বের হয়ে যাচ্ছে, তো সোডিয়াম যখন বের হয়ে যায় তখন কি হয়? তোমার ভাস্কুলেচার গুলো রেসপন্সিভনেস টুয়ার্ডস ক্যাটেকোলামাস এটা কমে যায়। ঠিক আছে, তো কমে গেলে তখন কি হয়? ভেসোডাইলেটেশন হয়। এখানে তোমাদেরকে আরেকটা জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দি পারসিস্টেন্ট অ্যাকশন অফ থায়াজাইড? হোয়াট ইজ দি
পারসিস্টেন্ট অ্যাকশন অফ থায়াজাইড। তুমি অলরেডি দুইটা বলছো, 3 নম্বর অ্যাকশন যেটা থায়াজাইড কি করে, তোমার পটাশিয়াম যখন আফটার 3 to 7 days থায়াজাইডটা কি করে, সে তখন কাজ করে acts by stimulating potassium channel। ঠিক আছে, পটাশিয়াম চ্যানেলকে স্টিমুলেট করে, মানে থায়াজাইড কজেড ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেল। পটাশিয়াম চ্যানেল ওপেন হলে কি হয়, পটাশিয়াম চ্যানেলটা সেল থেকে বের হয়ে যায়। বের হয়ে গেলে কি হয়, হাইপারপোলারাইজেশন হয় সেলের ভিতরে। হাইপারপোলারাইজেশন মিন্স নেগেটিভিটি উইদিন দি সেল। ঠিক আছে, হাইপারপোলারাইজেশন হলে অটোমেটিক কি হবে, ভেজোডাইলেটেশন হবে, তখন ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাবে। ঠিক আছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমবে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমবে, ব্লাড প্রেশার কমে গেল। তাহলে এইটা হচ্ছে দিস ইজ দি পারসিস্টেন্ট অ্যাকশন অফ থায়াজাইড। তাহলে কোনটা পারসিস্টেন্ট অ্যাকশন হচ্ছে বাই ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেল, হাইপারপোলারাইজেশন করতেছে, এইটা হচ্ছে পারসিস্টেন্ট অ্যাকশন অফ থায়াজাইড। ওকে, আচ্ছা এরপরে কোশ্চেন কি করে, তোমাদের যে ক্লিনিক্যাল ইউজেস এন্ড অ্যাডভার্স ইফেক্টস অফ এটিনোনল জিজ্ঞেস করতে পারে, সাথে ক্লিনিক্যাল ইউজেস এন্ড অ্যাডভার্স ইফেক্টস অফ থায়াজাইড ডায়োটিক্স। ঠিক আছে, একই ইয়েতে তোমাদের এই দুইটা কোশ্চেন জিজ্ঞেস করবেন। ওকে, তো তোমরা এগুলা জানো, এটা এখন আর আমি বলবো না, তাহলে পড়া অনেক লেন্দি হয়ে যাবে। থায়াজাইড অ্যাকশনের মধ্যে যে অ্যাডভার্স ইফেক্ট আর ক্লিনিক্যাল ইউজ যখন জিজ্ঞেস করবে, এখানে তোমাদের একটা ইয়ে আছে যে যখনই থায়াজাইডের ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্ট তোমরা বলবা, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যে থায়াজাইড হাইপোক্যালেমিয়া করে, তারপরে হাইপার ক্যালসিমিয়া করে, হাইপার ইউরিসেমিয়া করে, হাইপার গ্লাইসেমিয়া করে, প্রত্যেকটার কিন্তু এক্সপ্লানেশন সহ জিজ্ঞেস করবে। ঠিক আছে, যে থায়াজাইড ডায়োটিক্স হাইপোক্যালেমিয়া করতেছে কেন, থায়াজাইড ডায়োটিক্স হাইপোক্যালেমিয়া করলে তুমি কিভাবে ট্রিট করবা। হ্যাঁ, থায়াজাইড ডায়োটিক্স ফুরোসামাইডের চেয়েও বেশি হাইপোক্যালেমিয়া করে, এর জন্য আমাদেরকে কি করতে হয়, সাথে পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করতে হয়। ঠিক আছে, আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে কি করে, ক্যালসিটোনিন সিক্রেশনটাকে ইনহিবিট করে, যার কারণে কি হয়, তোমার ওখান থেকে পটাশিয়াম ইন এক্সচেঞ্জ অফ সোডিয়াম, পটাশিয়ামটা বডি থেকে বের হয়ে যায়। বের হয়ে গেলে তখন কি হবে, হাইপোক্যালেমিয়া হবে। এগুলা তোমাদের অলরেডি তোমাদেরকে টিচাররা পড়াইছে, সো এগুলো তোমরা জানো, আমি জানি। যদি তোমরা না জানো তখন আমাকে লিখে দিবা কোশ্চেন, আমি তোমাদেরকে আবার আলাদা একটা ক্লাস নিয়ে এগুলার অ্যান্সার বলে দিব। ঠিক আছে, তো নেক্সট আসো যে থায়াজাইড ডায়োটিক্স হাইপোক্যালেমিয়া করছে, থায়াজাইড ডায়োটিক্স হাইপোক্যালেমিয়া করলে তুমি কিভাবে ম্যানেজ করবা। থায়াজাইড ডায়োটিক্স দেওয়ার সময় সাথে পটাশিয়াম স্পেয়ারিং ড্রাগস দেওয়া যায়, অথবা পটাশিয়াম সাপ্লিমেন্টেশন করা যায় বাই ব্যানানা অর ডাব ওয়াটার, অথবা পটাশিয়াম ট্যাবলেট দেওয়া যায়। এটা কিন্তু তোমাদের রিটেনেরও কোশ্চেন এবং ভাইবার কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কোশ্চেন। তারপরে তোমার জিজ্ঞেস করে যে আর কি অ্যাডভার্স ইফেক্ট করে, যে বললাম তার মধ্যে আছে তোমাদের হাইপার গ্লাইসেমিয়া করে, হাইপার ইউরিসেমিয়া করে। ঠিক আছে, হাইপার গ্লাইসেমিয়া হাইপার ইউরিসেমিয়া কেন করে এটাও আমি জানি যে তোমরা জানো। তো আর কি আছে, যে থায়াজাইড প্রলং টাইম ইউজ করলে মেল সেক্সুয়াল ডিসফাংশন এবং ডিসলিপিডিমিয়া করতে পারে। ঠিক আছে, তাহলে থায়াজাইড ডায়োটিক্স এর আমরা ইয়ে জানলাম। আর ক্লিনিক্যাল ইউজ খুবই ইম্পর্টেন্ট। থায়াজাইড ডায়োটিক্স এর যদি ক্লিনিক্যাল ইউজের মধ্যে তোমরা হাইপারটেনশন, মাইল্ড টু মডারেট কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলো, তারপর কিন্তু আর তোমাদেরকে তেমন কিছু জিজ্ঞেস করে না। এই দুইটা বলতে পারলে টিচাররা খুশি হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন আসো যে এছাড়া আরো দুইটা ইম্পর্টেন্ট ইউজ আছে। একটা হচ্ছে নেফ্রোলিথিয়াসিস আমরা ইউজ করি, রেনাল স্টোন যদি হয় সেটাকে বডি থেকে রেনাল স্টোন প্রিভেন্ট করার জন্য। আরেকটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এইগুলা হচ্ছে তোমার থায়াজাইডের অন্যান্য ইউজ। এগুলা না পারলেও কোনো সমস্যা নাই, কিন্তু ওই দুটা প্রথম দুটা বলতেই হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দুইটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস এর কথা আমি বলে দিলাম, একটা হচ্ছে বিটা ব্লকার্স, আর একটা হচ্ছে ডায়োটিক্স থেকে তোমাদের থায়াজাইডটা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ এ ধরবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আসুন যে এখান থেকে থায়াজাইড ধরার পরে তোমাদেরকে এখান থেকে তোমাদের যেতে পারে ফ্রুসেমাইডে। ঠিক আছে, যে মানে হাই এফিকাসি ডায়োটিক্স এর নাম বলো, সেখান থেকে চলে গেল ফ্রুসেমাইড। অথবা হতে পারে যে এখান থেকে তোমাদের ডায়োটিক্স অ্যাকর্ডিং টু এফিকাসি ক্যাটাগরাইজ করতে বললো, ক্যাটাগরাইজ ডায়োটিক্স অ্যাকর্ডিং টু দেয়ার এফিকাসি। তখন তোমরা অ্যাকর্ডিং টু দেয়ার এফিকাসি যে কোনটা 15 to 25% করে সেটাকে হাই এফিকাসি বলে, 10 to 15% করে সেটা হচ্ছে মডারেট এফিকাসি, আর 5% লেস দ্যান 5% করে সেটা হচ্ছে লো এফিকাসি ডায়োটিক্স। এভাবে করবা।
আরেকটা আছে অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন, কে কোথায় কাজ করে এটা কিন্তু অবশ্যই জানতে হবে, ঠিক আছে, এটা মাস্ট নো। ডায়াবেটিস গুলো কে কোথায় কাজ করে সেটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, এটা গেল। তারপর এখান থেকে তোমাদের যে তোমাদের হাই এফিকাসি ডায়াবেটিক্স ফুসেমাইড কিভাবে কাজ করে, কিভাবে ডায়াবেটিক অ্যাকশন করে, মেকানিজম অফ অ্যাকশন, তারপর ফুসেমাইডের ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্ট আর কন্ট্রাইন্ডিকেশন, এখান থেকে এই কোশ্চেন গুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে। ফুসেমাইডের ডায়াবেটিক অ্যাকশন খুবই সোজা, যে ফুসেমাইড কাকে ব্লক করে, সোডিয়াম পটাশিয়াম 2 ক্লোরাইড ট্রান্সপোর্ট সিস্টেম, এটা যেন মনে থাকে। কোথায় কাজ করে, থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ লিউকোফিলিন, এখানে কাজ করলে কি হবে, সোডিয়াম পটাশিয়াম অ্যালং উইথ ওয়াটার, হ্যাঁ, এটা বের হয়ে যাবে এবং কি হবে, ডায়ারোসিস হবে। তো ফুসেমাইডের ক্লিনিক্যাল ইউজ আমরা কোথায় করি, প্রথমেই বলতে হবে যে কোথায় ইউজ করি, সিভিয়ার হাইপারটেনশন অর হাইপারটেনসিভ ক্রাইসিস এন্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, ঠিক আছে। আর স্পেশাল ইন্ডিকেশন কি, স্পেশাল ইন্ডিকেশন হচ্ছে পালমোনারি ইডেমা, অ্যাকিউট পালমোনারি ইডেমা উইথ কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর, লিভার সিরোসিস উইথ অ্যাসাইটিস, অ্যাকিউট রেনাল ফেলিউর, ঠিক আছে। এগুলা যেন মনে থাকে, যে স্পেশাল ইন্ডিকেশন গুলা, লিভার সিরোসিস উইথ অ্যাসাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, আর হচ্ছে অ্যাকিউট রেনাল ফেলিউর, ঠিক আছে। তো এগুলা হলো ক্লিনিক্যাল ইউজ। আর অ্যাডভার্স ইফেক্ট তোমরা জানো যে হাইপোক্যালিমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপোভলিউমিয়া সবই হাইপো করে, তাই না? কিন্তু হাইপারগ্লাইসেমিয়া, হাইপার ইউরেসেমিয়া এই দুইটা কিন্তু থায়াজাইডও করে, এবং তোমার ওটার নাম কি, ফুসেমাইড, দুইটাই কিন্তু করে, এটা মনে রাখবা। ফুসেমাইডের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট, এটা তোমাদের ধরবে, সেটা হচ্ছে ফুসেমাইড কি করে, অটোটক্সিসিটি করে, ঠিক আছে। তো ফুসেমাইডের এটা না বললে কিন্তু মানে এটা তোমার একদম ইয়ের কাছাকাছি চলে যাবে, যে এটা তোমাদের মাস্ট নো। ফুসেমাইডের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে এটা তোমাদের জানতেই হবে যে ফুসেমাইড কি করে, অটোটক্সিসিটি করে। তো ফুসেমাইড অটোটক্সিসিটি করে, এটা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করবে এটা কি ধরনের অটোটক্সিসিটি, তখন বলতে হবে রিভার্সিবল অটোটক্সিসিটি। দ্যাট মিন্স ফুসেমাইড তুমি যদি উইথড্র করো তাহলে সাথে সাথে অটোটক্সিসিটি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তোমাদেরকে এখানে এটা জিজ্ঞেস করার কারণ হচ্ছে, যখন ফুসেমাইড এবং অ্যামাইনোগ্লাইকোসাইড দুইটাই কিন্তু অটোটক্সিসিটি করে, দুইটাই জিজ্ঞেস করবে যে ফুসেমাইডের অটোটক্সিসিটি কেমন আর অ্যামাইনোগ্লাইকোসাইডের অটোটক্সিসিটি কেমন, ঠিক আছে। তো ফুসেমাইড অটোটক্সিসিটি কেন করে সেটা জিজ্ঞেস করবে, কিভাবে করে, কেন পটাশিয়াম আমার এন্ডোলিম্ফে তোমার কি হচ্ছে, ইলেকট্রোলাইট ডিপ্লিশন হয়, ইলেকট্রোলাইট ডিপ্লিশন হলে তখন কি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেখান থেকে তোমার কি হচ্ছে, তোমার অটোটক্সিসিটি ডেভেলপ করে, ভার্টাইগো হয়, টিনিটাস হয়। আচ্ছা, কিন্তু এটা যখনই তুমি উইথড্র করবে এটা আবার কি হবে, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য হচ্ছে অ্যামাইনোগ্লাইকোসাইডের সাথে, কারণ অ্যামাইনোগ্লাইকোসাইড ইউজুয়ালি ইরিভার্সিবল অটোটক্সিসিটি করে, ঠিক আছে। তো এইটা তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম। তাহলে থায়াজাইড থেকে কি কি কোশ্চেন, ফুসেমাইড থেকে কি কি কোশ্চেন, এগুলো কিন্তু বলে দিলাম, ঠিক আছে। কন্ট্রাইন্ডিকেশন কিন্তু দুইটারই একই রকম, এক্সেস অফ থায়াজাইড আর ফুসেমাইড কন্ট্রাইন্ডিকেটেড ইন হেপাটিক সিরোসিস উইথ অ্যাসাইটিস, রেনাল নেফ্রোটিক সিনড্রোম, এই দুইটা কিন্তু খুবই একই এবং হার্ট ফেলিওর, নেফ্রোটিক সিনড্রোম, হেপাটিক সিরোসিস উইথ অ্যাসাইটিস, এগুলাতে যেমন এটা ইন্ডিকেটেড, আবার ওভারডোজ যদি হয় তাহলে সেটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড, ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, এরপরে তোমাদের নেক্সট এখান থেকে আরেকটা কোশ্চেন দিবে, যে কম্পেয়ার ফুসেমাইড, থায়াজাইড এন্ড স্পাইরোনোল্যাকটোন, এই তিনটাকে কম্পেয়ার করতে বলে, ঠিক আছে। ভাইভাতে মাঝে মাঝে ধরে যে কম্প্যারিজনটা তোমাদের করতে হবে সাইট অফ অ্যাকশন, তারপর হচ্ছে কোন দুইটা পটাশিয়াম লুজিং, কোনটা পটাশিয়াম স্পেয়ারিং, ঠিক আছে। তারপর হচ্ছে যে কে কিভাবে কাজ করতেছে, কে কোন 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 ট্রান্সপোর্ট সিস্টেমকে ইনহিবিট করে কাজ করে। আর স্পাইরোনোল্যাকটোন তো হচ্ছে তোমার অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, ঠিক আছে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। তারপর হচ্ছে এদের অ্যাডভার্স ইফেক্ট কে কি করতেছে সেটা বলবা, কারা মেটাবলিক অ্যালকালোসিস করে, কে মেটাবলিক অ্যাসিডোসিস করে। তারপর হচ্ছে ক্লিনিক্যাল ইউজ, তোমার থায়াজাইড, ফুসেমাইড কোথায় ইউজ করতেছো, আর স্পাইরোনোল্যাকটোন কোথায় ইউজ করতেছো, ঠিক আছে। স্পাইরোনোল্যাকটোনের ক্লিনিক্যাল ইউজ কিন্তু তোমাদেরকে আলাদাও জিজ্ঞেস করে। তো স্পাইরোনোল্যাকটোনের ক্লিনিক্যাল ইউজ কোথায়, along with fusamide or thiazide diuretics, that means along with potassium losing diuretics আমরা ইউজ করি মেইনলি। এছাড়া প্রাইমারি এন্ড সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজম যদি থাকে তখন আমরা কি করি, তখন আমরা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট ইউজ করি, ঠিক আছে। যেহেতু এটা অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এই জন্য আমরা
প্রাইমারি এন্ড সেকেন্ডারি হাইপার অ্যালডোস্টেরনিজমে আমরা ইউজ করি। ঠিক আছে, এই হচ্ছে তোমার ফুসোমার থায়াজাইড স্পাইরোনোল্যাকটোন গেল। এরপরে তোমাদের এখান থেকে জিজ্ঞেস করবে যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস কি কি আছে, তাদের ক্লিনিক্যাল ইউজ এবং অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট খুব একটা ধরে না, তোমাদের ক্লিনিক্যাল ইউজটা ধরে। তো কার্বনিক অ্যানহাইড্রেসের মধ্যে আমরা কি জানি কি কি আছে, অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড। ঠিক আছে, তো অ্যাসিটাজোলামাইড, ডরজোলামাইড আমরা কোথায় ইউজ করি তোমরা জানো, গ্লুকোমাতে ইউজ করি। কেন? বিকজ দে ইনহিবিট কি ইনহিবিট করে অ্যাকুয়াস হিউমার ফর্মেশন। সো এই জন্য আমরা এইটা শোনার জন্য কিন্তু তোমাদেরকে এটা ধরবে, হ্যাঁ, কোশ্চেনটা, যে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস গুলো আমরা কোথায় ইউজ করি, তাদের নামগুলো বলো কোথায় কোথায় ইউজ করা হয়। আরেকটা কি অসমোটিক ডায়োটিক্স, ম্যানিটল। ম্যানিটল কোথায় ইউজ করি? টু রিডিউস সেরিব্রাল ইডেমা। ঠিক আছে, আচ্ছা, তারপরে মাউন্টেন সিকনেস যখন হয় তখন, আর হচ্ছে সেরিব্রাল ইডেমাটাকে রিডিউস করার জন্য আমরা হচ্ছে অসমোটিক ডায়োটিক গুলা ইউজ করি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রেনাল ফার্মাকোলজি। আমি কিন্তু তোমাদের দেখো অ্যান্টি হাইপারটেনসিভ এর মধ্যে যেতে যেতে থায়াজাইড ডায়োটিক্স এর সাথে রেনাল ফার্মাকোলজি রিলেটেড যত কোশ্চেন আছে এগুলো কিন্তু সব বলে দিছি। ঠিক আছে, প্রত্যেকটা এখানে আমি আরেকবার বলতেছি যে ক্লিনিক্যাল ইউজ এবং অ্যাডভার্স ইফেক্ট, বিশেষ করে থায়াজাইড এবং ফ্লুসেমাইড এবং থায়াজাইডের যে অ্যাডভার্স ইফেক্ট গুলো বললাম, সেই অ্যাডভার্স ইফেক্ট গুলার ওই যে পার্টিকুলারলি যে চারটা, হাইপার ইউরেসিমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, তারপর অটোটক্সিসিটি, এগুলার কিন্তু এক্সপ্লানেশন সহ পড়বা। এগুলা এক্সপ্লানেশন মাস্ট নো। ঠিক আছে, আচ্ছা, এখন আসো যে স্পাইরোনোল্যাকটোনের ক্লিনিক্যাল ইউজ, অ্যাডভার্স ইফেক্ট এবং মেকানিজম অফ অ্যাকশন, এটা কিন্তু ধরবে, এই জন্য তোমাদেরকে বললাম কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরস এন্ড অসমোটিক ডায়োটিক্স এর ক্লিনিক্যাল ইউজ অবশ্যই ধরবে, এগুলা তোমরা পড়বা। ঠিক আছে, আচ্ছা, এখন আসো যে সাইট অফ অ্যাকশন গুলা, থায়াজাইড ডায়োটিক্স কোথায় 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 কাজ করে, তাদের সাইট অফ অ্যাকশন গুলো অবশ্যই জানতে হবে। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে কারা কাজ করতেছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে কে, কালেক্টিং ট্র্যাক্টে এন্ড থিক পার্ট অফ অ্যাসেন্ডিং লিম্ব অফ গ্লুকোফেন্ডিতে কে কাজ করে। তাহলে আমাদের রেনাল ফার্মাকোলজি শেষ। ঠিক আছে, এর মধ্যে যদি আর কোনো কোশ্চেন থাকে তোমরা লিখে রাখবা, আমাকে বলবা, আমি আবার আলাদা ক্লাস নেব। আচ্ছা, নেক্সট আসো যে আমাদের বিটা ব্লকারস হয়ে গেল থায়াজাইড ডায়োটিক্স এর সাথে, অন্য ডায়োটিক্স শেষ। নেক্সট কি আছে? অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ আছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এসি ইনহিবিটরস এন্ড এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকারস। তো প্রত্যেকটারই এখান থেকে আমাদের কি পড়তে হবে, এখান থেকে আমাদের প্রত্যেকটা ড্রাগ যেগুলো আছে সবগুলোর নাম জানতে হবে। নাম জানতে হবে, সাথে মেকানিজম অফ অ্যাকশন অবশ্যই জানতে হবে, ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্ট, ক্লিনিক্যাল ইউজ এন্ড অ্যাডভার্স ইফেক্টস অবশ্যই জানতে হবে। এই তিনটা ড্রাগ খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর মধ্যে তোমাদের এই কোশ্চেন গুলা ছাড়া আরেকটা যে কোশ্চেন গুলো জিজ্ঞেস করে, যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর প্রথমে নাম জিজ্ঞেস করলো, তোমরা বললা নিফেডিপিন, আমলোডিপিন, তারপর ভ্যারাপামিল, ডেল্টাজাম। তারপর তোমাদের জিজ্ঞেস করবে এদের মধ্যে ভেজোসিলেক্টিভ কোনগুলো, কার্ডিও সিলেক্টিভ কোনগুলো, আর কোনগুলো ইন্টারমিডিয়েট অ্যাকশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা জিজ্ঞেস করবেই। ভেজোসিলেক্টিভ কোনগুলো, যেগুলো ভেজোসিলেক্টিভ এর মধ্যে দুইটা ড্রাগের নাম বলবা, অ্যামলোডিপিন এন্ড নিফেডিপিন, তাই তো? অ্যামলোডিপিন কার্ডিওসিলেক্টিভ ড্রাগ হচ্ছে ভেরাপামিল, ডেলটিয়াজিম হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকশন। ঠিক আছে, তো ভেজোসিলেক্টিভ গুলো আমরা কোথায় ইউজ করি, এখান থেকে তোমাদের কোশ্চেন করবে ভেজোসিলেক্টিভ গুলো কোথায় ইউজ করি, এগুলো আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করি। কার্ডিওসিলেক্টিভ যেটা, সেটা ইউজ করতেছি হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক হিসেবে, আর হচ্ছে ডেলটিয়াজিম যেটা, সেটা ইউজুয়ালি আমরা ইউজ করি অ্যান্টি অ্যানজাইনাল হিসেবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে তোমাদের বলতে হবে। তারপরে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কিভাবে কাজ করে এটা তোমরা জানো, যে ক্যালসিয়াম চ্যানেলটা ব্লক করবে কোথায়, হার্ট এন্ড ব্লাড ভেসেলস এ। সেখান থেকে কি হবে, হার্টে তোমার ফোর্স অফ কন্ট্রাকশন কমে যায়, হার্টে কমে যায়, আর ইয়েতে হচ্ছে ভেসোডাইলেটেশন করবে ব্লাড ভেসেলস এ। আর এখানে তোমাদেরকে একটা কথা আমি আগেই বলছিলাম যে যদি কার্ডিয়াক আউটপুট কমে তাহলে কোন ব্লাড প্রেশার কমবে, এটা অবশ্যই বলতে হবে, কিন্তু সিস্টোলিক ব্লাড প্রেশার কমবে। আর যদি পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে তাহলে কমবে কোনটা, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, এটাতে যেন ভুল না হয়। ঠিক আছে, আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর অ্যাডভার্স ইফেক্টের মধ্যে যেহেতু এরা ভেজোডাইলেটরস, আমাদেরকে ভেজোডাইলেটরস রিলেটেড যে অ্যাডভার্স ইফেক্ট গুলো এগুলো আগে বলতে হবে। হ্যাঁ, যেমন পোস্টুরাল হাইপারটেনশন করে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে, যেগুলো ভেজোসিলেক্টিভ। ঠিক আছে, আচ্ছা, ভ্যারাপামিল কি করে, কার্ডিয়াক অ্যারিথমিয়া করে। ঠিক আছে, তারপরে অ্যামলোডিপিন, নিফেডিপিন এরা কি করতে পারে, অ্যাঙ্কেল ইডেমা,
খুব ইম্পর্টেন্ট, অ্যামলোডিপিন প্রলং টাইম ইউজ করলে কি হয়? অ্যাঙ্কেল ইডেমা হয়। ঠিক আছে? তারপরে আর কি হতে পারে? কনস্টিপেশন হতে পারে। তাহলে দিস আর দি ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্টস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। আচ্ছা, যখন ক্লিনিক্যাল ইউজ জিজ্ঞেস করবে ডেফিনিটলি আগে বলবা হাইপারটেনশন, তারপর বলবা অ্যানজিনা পেক্টোরিস। হাইপারটেনশন, অ্যানজিনা পেক্টোরিস, কার্ডিয়াক অ্যারিথমিয়া। হ্যাঁ? আর নিমোডিপিনটা আমরা ইউজ করি সাবঅ্যারাকনয়েড হেমোরেজ টু প্রিভেন্ট সাবঅ্যারাকনয়েড হেমোরেজ। এছাড়া আর কোথায় নিফেডিপিন গুলো কোথায় ইউজ করা হয়? পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। তাহলে দিস আর দি ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইউজেস অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। ওকে? আচ্ছা, তারপর আসো এসসিই ইনহিবিটরস। এখান থেকে কোশ্চেন করে যে কি কি ড্রাগস আছে, নাম বললা। ক্লিনিক্যাল ইউজ ড্রাগ কোনটা? এখন সবচেয়ে বেশি ইউজ করে হচ্ছে র্যামিপ্রিল। ঠিক আছে? কেপটোপ্রিল, এনালাপ্রিল, লিসিনোপ্রিল। র্যামিপ্রিল আর লিসিনোপ্রিলটা এখন বেশি ইউজ করা হয়। এসএ ইনহিবিটরস কিভাবে কাজ করে এটা তোমরা জানো যে তোমার মেইনলি কোথায় কাজ করবে? এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটরস, যেহেতু সে কিডনিতে কাজ করবে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইমকে ইনহিবিট করে কাজ করবে। হ্যাঁ? তো কি কি করে? একটা ভেসো কনস্ট্রিকশনটাকে ইনহিবিট করে, তারপরে আর কি করে? তোমার হচ্ছে অ্যালডোস্টেরন সিক্রেশনকে ইনহিবিট করবে, আরেকটা কি করবে? ইনহিবিট ইনঅ্যাক্টিভেশন অফ ব্র্যাডিকাইনিন। এই তিনটাকে বন্ধ করে কাজ করবে, এখানে ব্লাড প্রেশার কমাবা। ঠিক আছে? তারপরে তোমার কোথায় ইউজ করা হয় ক্লিনিক্যাল ইউজের মধ্যে? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের হাইপারটেনশন এন্ড কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিউর। এই দুইটা যেন অবশ্যই মনে থাকে। আরেকটা হচ্ছে টু প্রিভেন্ট মাইক্রোঅ্যালবুমিন ইউরিয়া ইন ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে? মাইক্রোঅ্যালবুমিন ইউরিয়াটাকে প্রিভেন্ট করে ইন কেস অফ ডায়াবেটিস মেলাইটাস। এটা হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল ইউজ। এটা যদি মনে না থাকে তাহলে ফেল হবে না, তবে মনে রাখা যদি বলতে পারো তাহলে নাম্বার অনেক বেশি পাবা। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে যেহেতু ভেসোডাইলেটর পোস্চুরাল হাইপারটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করে। বিশেষ করে এনসি ইনহিবিটরসটা আমাদেরকে যখন পেশেন্টকে আমরা দেই ইউজুয়ালি এটা বলতে হবে বেড টাইমে নেওয়ার জন্য টু প্রিভেন্ট পোস্চুরাল হাইপারটেনশন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কোনটা? পারসিস্টেন্ট ড্রাই কাফ। পারসিস্টেন্ট ড্রাই কাফ। ঠিক আছে? তো তাহলে এই পারসিস্টেন্ট ড্রাই কাফটাকে তোমার এরপরে এখান থেকে কোশ্চেন করবে পারসিস্টেন্ট ড্রাই কাফ যেটা হয় সেটা কেন হয়, কিভাবে হয়? কারণ হচ্ছে এটা ব্র্যাডিকানিনটাকে ইনঅ্যাক্টিভেট হতে দেয় না। তো ব্র্যাডিকানিনটা কি হয়? ব্র্যাডিকানিনটা একটা ইনফ্লামেটরি মেডিয়েটর, এটা যে লাংসে জমা হয় এবং ড্রাই কাফ প্রডিউস করে। তো এই ক্ষেত্রে তখন তুমি পেশেন্টকে কি অ্যাডভাইস করবা? তখন পেশেন্টকে তুমি কি অ্যাডভাইস করবা? এই পেশেন্টকে তখন তোমাকে অ্যাডভাইস করতে হবে এটা বন্ধ করে অন্য ড্রাগস নিতে। ঠিক আছে? এটা বলতে হবে যে এটা আমরা বন্ধ করে দিব। বন্ধ করে কোনটা নিব? এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স। যেটা কি করে না? ব্র্যাডিকানিন ইনঅ্যাক্টিভেশনটাকে ইনহিবিট করবে না। ঠিক আছে? এটা শুধু খালি কি করবে? ভেসো কনস্ট্রিকশনটাকে ইনহিবিট করে কাজ করে। ঠিক আছে? এই জন্য এটা মোর সিলেক্টিভ অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স। ঠিক আছে? আচ্ছা, এই গেল। এখান থেকে তারপরে চলে যাবে এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স কি কি আছে। আচ্ছা, এস ইনহিবিটরস এর কন্ট্রা ইন্ডিকেশনস গুলো জানতে হবে। খুব ইম্পর্টেন্ট। এস ইনহিবিটরস কোথায় দেওয়া যায় না? প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, কারণ থার্ড ট্রাইমেস্টারে সে টার্টোজেনিসিটি করতে পারে। ঠিক আছে? এটা এক নাম্বার। আরেকটা হচ্ছে যদি কারো বাইল্যাটারাল রেনাল আর্টারি স্টেনোসিস থাকে তাহলে এস ইনহিবিটরস দেওয়া যাবে না। কন্ট্রাইন্ডিকেশন খুব ইম্পর্টেন্ট, এই দুটা মনে রাখবা এস ইনহিবিটরস এর ক্ষেত্রে। তারপরে হচ্ছে তোমাদের যে এনজিওটেনজিন 2 রিসেপ্টর ব্লকার্স যেটা, সেখান থেকে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে ক্লিনিক নামগুলো, লোসার্টান, ভালসার্টান, হ্যাঁ, এগুলো। আর হচ্ছে তোমার নামগুলো পড়ার পরে হচ্ছে এখান থেকে যে মেকানিজম অফ অ্যাকশন, শুধু খালি ইনঅ্যাক্টিভেশন অফ ব্র্যাডিকানিন বাদ দিয়ে বাদ বাকি দুইটা বলবা। আর হচ্ছে ক্লিনিক্যাল ইউজ তো একই সেম। হ্যাঁ, ক্লিনিক্যাল ইউজ আর অ্যাডভার্স ইফেক্ট অফ ব্র্যাডিকাইনিন, এটা ওই তোমার ইনহিবিটরস এর মতোই, শুধু খালি ড্রাই কাফ প্রডিউস করবে না। ঠিক আছে? আরো কিছু আছে, ওগুলো তোমরা ইয়ে থেকে পড়ে নিও, এগুলো তোমরা জানো। এটা বললে এখন অনেক টাইম যাবে আর কি। কিন্তু তোমাদের এনজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্সটা সাধারণত রিটেনে কোশ্চেন দেয়, ভাইভাতে কিন্তু এভাবে ধরে না। তোমাদের মেইনলি ধরে কিন্তু এসিই ইনহিবিটরস যেটা সেটা। ঠিক আছে? তো তাহলে এই গেল দিস আর অল অ্যাবাউট এন্টি হাইপারটেনসিভ। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো এন্টি হাইপারটেনসিভ এর পরেই কোশ্চেন কোনটা করবে? এন্টি অ্যানজিনাল। কাউকে এন্টি অ্যানজিনাল করবে, কাউকে চলে যাবে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউরে। এইভাবে করে ভাগ করা থাকে। এন্টি হাইপারটেনসিভটা সবার জন্য কমন, আরেকটা হচ্ছে রেনাল ফার্মাকোলজি। তো এখন এন্টি অ্যানজিনাল থেকে প্রথমেই জিজ্ঞেস করবে ক্যাটাগরাইজ করো অথবা ক্লাসিফাই করো এন্টি অ্যানজিনাল ড্রাগস কি আছে। তোমরা নাম বলবা। তিনটা ড্রাগস এর নাম তো তোমাদের বলতে হবে। একটা কি তোমাদের এখানে আমরা কোনগুলো ইউজ করি? একটা হচ্ছে
তোমার হচ্ছে ভেসোডাইলেটরস এর মধ্যে গ্লিসারাইল ট্রাইনাইট্রেট, বিটা ব্লকার আর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স, ঠিক আছে? তো তাহলে গ্লিসারিল ট্রাইনাইট্রেট অথবা নাইট্রেটস, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার্স, এই তিনটা ড্রাগের নাম বললেই আমরা খুশি। হ্যাঁ, এছাড়া পটাশিয়াম চ্যানেল ওপেনার আছে, আরো কিছু ড্রাগের নাম আছে, ওগুলা শুনতে চায় না। পটাশিয়াম চ্যানেল ওপেনারের নামটা হচ্ছে নিকোরান্ডিল, এটা এখনো যে ইউজ করে না কোথাও, সো এই তিনটাই ইউজ করে, সো আমাদের এই তিনটাই দরকার। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা, যে তোমাদেরকে এখানে জিজ্ঞেস করে যে নাইট্রেটস এর কি কি ডোজেস ফর্মুলেশন আছে, নাইট্রেটস এর কি কি ডোজেস ফর্মুলেশন আছে সেগুলো বলো। তো এটা তোমাদের ভাইবার চেয়ে রিটেনেই বেশি ধরে, কিন্তু অনেক টিচারের এটা কিন্তু খুব পেট কোশ্চেন যে কি কি ডোজেস ফর্মুলেশনে নাইট্রেট পাওয়া যায়। যেমন তোমার সাবলিঙ্গুয়াল ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, তারপর নাইট্রোমিন্ট স্প্রে হিসেবে পাওয়া যায়, তারপর ট্রান্সডার্মাল প্যাচ পাওয়া যায়, ঠিক আছে, তারপর ওরাল ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। সো অনেকভাবে কিন্তু তোমার নাইট্রোগ্লিসারিনটা পাওয়া যায়। সো এটা তোমাদের জানতে হবে, হ্যাঁ, এই যে ডোজেস ফর্মুলেশন গুলো এগুলা। আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে যেটা কোশ্চেন করে যে গ্লিসারিল ট্রাইনাইট্রেটের মেকানিজম অফ অ্যাকশন, এন্টি অ্যাঞ্জাইনাল মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রেটস, এটা একটা। আরেকটা জিজ্ঞেস করে সেলুলার লেভেলে মেকানিজম কিভাবে করে। যদি সেলুলার লেভেলে মেকানিজম জিজ্ঞেস করে তাহলে কোনটা বলতে হবে, যে তোমাদের নাইট্রেট থেকে যে অর্গানিক নাইট্রেট থেকে নাইট্রাইট হয়, নাইট্রাইট থেকে কি হয় সেটা নাইট্রিক অক্সাইড প্রডিউস করে, নাইট্রিক অক্সাইডটা যে গুয়ানিল সাইক্লোজ এনজাইমকে ইনহিবিট করে তারপরে ভেসোডাইলেটেশন করে, ওইটা বলতে হবে, ঠিক আছে? তাহলে রিল্যাক্সেশন করলো ভাস্কুলার স্মুথ মাসেল। আচ্ছা, আর এন্টি অ্যাঞ্জাইনাল মেকানিজম যদি জিজ্ঞেস করে নাইট্রেটে, তখন সেটা হচ্ছে তোমার সেন্ট্রাল, তোমার কি করে, ভেনাস ডাইলেটেশন করে, আর্টারিওলার ডাইলেটেশন করে এবং করোনারি ভেসোডাইলেটেশন করে। এই তিনটা ভাবে সে কাজ করে, ঠিক আছে? তাহলে তিনটা বললাম, কিন্তু একটা কি বললাম, ভেনো ডাইলেটেশন। তাহলে ভেনাস রিটার্নটাকে কি করবে, ইনহিবিট করবে। তখন কি হবে, তোমার প্রিলোড কমে যাবে, আর তোমার ভেসোডাইলেটেশন হলে আফটার লোড কমে যাবে, আর করোনারি ভেসোডাইলেটেশন হলে কি করে, করোনারি পারফিউশনটাকে বাড়ায় দিবে, ঠিক আছে? তাহলে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কমাবে, আবার কি করতেছে, অক্সিজেন পারফিউশনও বাড়াচ্ছে। মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কমাই দিলে, অক্সিজেন কনজাম্পশন মানে কি, অক্সিজেন ইউজ করা, আর পারফিউশন বাড়ানো মানে অক্সিজেনের সাপ্লাই তোমার মায়োকার্ডিয়ামে বাড়ায় দেওয়া, কথাটা যেন বোঝা যায়। হ্যাঁ, তাহলে অক্সিজেন কনজাম্পশন মানে আমি ইউজ করতেছি, আর অক্সিজেন পারফিউশন মানে অক্সিজেনের সাপ্লাই বাড়ায় দিচ্ছি। সো এই দুইটাই সে কিন্তু মেনটেন করতেছে, যার কারণে সে কি করে, রিলিফস অফ ইস্কেমিয়া খুব তাড়াতাড়ি করে, এবং এই জন্য এটা আমরা কি করি, অ্যাকিউট অ্যাটাক ইউজ করি। দ্যাটস ওয়াই ইট ইজ ইউজড ইন অ্যাকিউট অ্যাটাক। তোমাদের এখানে একটা কোশ্চেন দেয়, nitrates not beta blockers are used in acute acute angina pain, এভাবে করে তোমাদের কোশ্চেন দেয় acute attack of angina। হ্যাঁ, nitrates not beta blockers are used in acute attack of angina, explain the statement, ঠিক আছে? তো এই যে আমি তোমাকে বললাম, যে তোমাদেরকে বললাম যে নাইট্রেটস কিভাবে কাজ করে, তখন তোমরা এই তিনটা কাজ বলবা। একটা কি করতেছে, ভেনোডাইলেটেশন, আর্টেরিওলার ডাইলেটেশন, আরেকটা কি করতেছে তোমার যে করোনারি ভেসোডাইলেটেশন, তাহলে অক্সিজেন কনজাম্পশন কমাচ্ছে, মায়োকার্ডিয়াল অক্সিজেন পারফিউশন বাড়াচ্ছে। আর বিটা ব্লকার্স কি করতেছে, বিটা ব্লকার শুধু খালি মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশন কমাতে পারে, কিন্তু সে অক্সিজেন পারফিউশন বাড়াতে পারে না। দ্যাটস ওয়াই তোমার নাইট্রেটস আর ইউজড ইন অ্যাকুট অ্যাটাক অফ অ্যাঞ্জিনা ইনস্টেড অফ বিটা ব্লকার, ঠিক আছে? আচ্ছা, তো এখানে কিন্তু আমি বিটা ব্লকার কিভাবে কাজ করে সেটা বলে দিলাম। বিটা ব্লকার কি করে, হার্ট রেট ফোর্স অফ কন্ট্রাকশন কমায়, যার কারণে কার্ডিয়াক আউটপুটটা কমে গেলে মায়োকার্ডিয়াল অক্সিজেন কনজাম্পশনটা কমে যায়, ঠিক আছে? এভাবে কাজ করে। আর ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কি করে, সেও ভেসোডাইলেটেশন করে, হ্যাঁ, কিন্তু তোমার তার অনসেট অফ অ্যাকশনটা একটু লং, ডিউরেশন অফ অ্যাকশন লং হলে অনসেট অফ অ্যাকশন ডিলেড হয়। দ্যাটস ওয়াই ইট ক্যান নট বি ইউজড ইন অ্যাকুট অ্যাটাক, ইট ইজ অলসো ইউজড ইন প্রোফাইলেক্সিস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার অ্যাকুট মানে অ্যাঞ্জাইনাতে আমাদের যে ড্রাগস গুলো আমরা ইউজ করি তাদের মেকানিজম অফ অ্যাকশন গেল। তো এটা তোমরা মেকানিজম অফ অ্যাকশন তোমরা সবাই জানো, সুন্দর ডিটেলসে পড়ে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, এইখানে তারপরে আর কি কোশ্চেন করবে, এখান থেকে কোশ্চেন করে তোমাদের ক্লিনিক্যাল ইউজেস এন্ড অ্যাডভার্স ইফেক্টস অফ নাইট্রেটস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিনিক্যাল ইউজ কোথায় আমরা ইউজ করি, এটা তো অ্যাঞ্জাইনাতে ইউজ করতেছি, হ্যাঁ, মেইনলি আমরা অ্যাঞ্জাইনাতে ইউজ করি, অ্যাকুট অ্যাটাকে ইউজ করি, স্টেবল অ্যাঞ্জিনা, আনস্টেবল অ্যাঞ্জিনা সবখানে আমরা ইউজ করতে পারি। আর সাথে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে হলো এই যে তোমাদের পোস্টাল হাইপারটেনশন, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, থ্রবিং হেডেড,
তোমাদের যখনই নাইট্রাস জিজ্ঞেস করবে তখনই তোমাদের বলতে হবে থ্রবিং হেডেক। যদি নাইট্রাস থ্রবিং হেডেক না করে তাহলে বুঝবা যে নাইট্রাস কাজ করে নাই। ঠিক আছে? যখনই আমরা নাইট্রাস দিব তখন আমরা বুঝতে পারবো কিভাবে, তখন থ্রবিং হেডেক হয়। থ্রবিং হেডেক হলে বুঝবা যে নাইট্রাস কাজ করতেছে। ঠিক আছে? তো তাহলে এই গেল হচ্ছে আমাদের নাইট্রাসের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আর কি করতে পারে, মেট হিমোগ্লোবিনেমিয়া করে, তারপর নাইট্রেট টলারেন্স করে। তোমাদের এখান থেকে এই কোশ্চেনটা আবার করবে নাইট্রেট টলারেন্স বলতে কি বুঝো, এটা কিন্তু তোমাদের শর্ট নোটও দেয় রিটেনে। হ্যাঁ, নাইট্রেট টলারেন্স বলতে কি বুঝো, টলারেন্স টু দি অ্যাকশন অফ নাইট্রেট। এটার জন্য কি করতে হয়, 6 to 8 আওয়ার্স একটা ইন্টারভেল দিতে হয় ইউজুয়ালি অ্যাট নাইট। এগুলো তোমরা জানো, এগুলো আর আমি বলবো না। তো নাইট্রেট টলারেন্স এই। তারপরে আর কি কোশ্চেন করতে পারে এখান থেকে, বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকারস এর মধ্যে কম্পেয়ার করতে বলতে পারে, তাদের অ্যাকশনের মধ্যে কম্পেয়ার করো, কে কিভাবে কাজ করে অ্যাকশনের মধ্যে কম্পেয়ার করো। এই তো তাহলে এই হচ্ছে নাইট্রাস এর উপরে কোশ্চেন। নাইট্রাস থেকে এর বেশি কোশ্চেন জিজ্ঞেস করবে না তোমাদেরকে। আর প্রথমে একটা জিজ্ঞেস করতে পারে যে তোমাদের অ্যাঞ্জানা বলতে কি বুঝো, অ্যাঞ্জানাতে কি হয়, সেখানে ইমব্যালেন্স বিটুইন মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এন্ড অক্সিজেন সাপ্লাই, এই কথা বললেই তারা খুশি হয়ে যাবে যে তোমাদের বেসিক নলেজ ক্লিয়ার আছে। ঠিক আছে? এই আর হলো এই কোশ্চেন। তাহলে অ্যাঞ্জানা শেষ, এখন আসো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, খুব ইম্পর্টেন্ট। তো কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরটা একটু যেহেতু কঠিন, এখান থেকে তোমাদের কোশ্চেনে জিজ্ঞেস করে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কি হয়। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে কি হচ্ছে, মায়োকার্ডিয়াম ইজ আনএবল টু সাপ্লাই সাফিসিয়েন্ট ব্লাড টু মিট দ্য নিডস অফ দি বডি, তাই তো? তো সারা বডিতে যে হার্ট থেকে যে পাম্প করে সারা বডিতে যে সাপ্লাইটা যায়, সেটা হার্ট ঠিক মতো পাম্প করতে পারে না, যার কারণে কি হয়, হার্ট ফেলিওর ডেভেলপ করে, তাই তো? এটা তোমরা জানো। এখন হার্ট ফেলিওর হলে আমরা কি কি ড্রাগ ইউজ করবো, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আসলে তোমরা আটকায় যাও। হার্ট ফেলিওরের কোশ্চেন মানে ড্রাগস কিভাবে আমরা মনে রাখবো, যেহেতু ফেলিং হার্ট, তাহলে হার্ট ফেলিওরে কি হয়, ইডেমা ডেভেলপ করে, কনজেশন ডেভেলপ করে, এগুলো মনে রাখবা। কনজেশন আর ইডেমা যেহেতু ডেভেলপ করে, তাহলে আমাদের ইডেমা রিডিউস করার জন্য কিছু ড্রাগ লাগবে। যেহেতু হার্ট পাম্প করতে পারতেছে না, তাহলে হার্টে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াইতে হবে, তার জন্য আমাদের কিছু ড্রাগ লাগবে, তাই না? আর কি লাগবে, কিছু ভেসোডাইলেটরস লাগবে। ভেসোডাইলেটরস কেন লাগবে, যাতে হার্টের উপরে চাপ কম পড়ে। তো হ্যাঁ, তাহলে হার্টের যে প্রিলোড আফটার লোডটা আমি যদি কমাই দিই, তাহলে কার্ডিয়াক ওয়ার্কলোডটা কমে যাবে। কমে গেলে তখন হার্ট ফেলিওরটা কি হবে, তখন হার্ট ফেলিওরটা কমে আসবে। তাহলে আমরা কি বুঝলাম, তাহলে একটা লাগতেছে ভেসোডাইলেটরস, একটা লাগতেছে আমাদের ইডেমা রিলিফ করার জন্য, আরেকটা কি লাগতেছে কার্ডিয়াক ইনোট্রপিক এজেন্ট। হয়ে গেল, তাহলে এভাবে মনে রাখবা তোমরা। হার্ট ফেলিওরে কি হয় এটা মনে রাখলেই তোমাদের ড্রাগস এর নাম মনে চলে আসবে। তাহলে এভাবে করে তোমরা তিনটা, যে ভেসোডাইলেটরস, তারপরে ইডেমা রিলিফ করার জন্য ড্রাগ ডায়াবেটিক্স, আর কি লাগতেছে কার্ডিয়াক ইনোট্রপিক এজেন্ট। তো ভেসোডাইলেটরস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, এসি ইনহিবিটরস। এখন এসি ইনহিবিটরস ইজ দ্য ড্রাগ অফ চয়েস ইন কেস অফ হার্ট ফেলিওর। মাইল্ড টু মডারেট যদি হার্ট ফেলিওর হয়, ক্রনিক কেস, তখন আমরা কি ইউজ করব, এসি ইনহিবিটরস ইউজ করব। আর যদি সিভিয়ার হার্ট ফেলিওর হয়, তখন আমাদেরকে বাধ্য হয়ে কি ইউজ করতে হবে, ডায়াগোক্সিন। ঠিক আছে? ডায়াগোক্সিন কি, কার্ডিয়াক ইনোট্রপিক এজেন্ট, কার্ডিয়াক গ্লাইকোসাইডস। তাহলে এই হচ্ছে আমাদের হার্টের ড্রাগ, মানে সরি, হার্ট ফেলিওরের যে ড্রাগস গুলো সেগুলো। এগুলো তোমাদের একদম সুন্দর করে ক্লাসিফিকেশন দেওয়া আছে, এটা এখন মুখস্থ করে ফেলবা, আমি যেভাবে বলছি ওভাবে মনে রাখবা। তারপরে এখন আসো যে নেক্সট, যে এখান থেকে এটা ক্লাসিফিকেশন হয়ে গেল। তারপরে তোমাদের কোশ্চেন আসবে যে কার্ডিয়াক গ্লাইকোসাইডস আমরা কি কি ইউজ করি। সবচেয়ে ইম্পর্টেন্ট এর মধ্যে কি, ডায়াগোক্সিন, ডায়াগোক্সিন ডিজিটক্সে। তো ডায়াগোক্সিন কিভাবে কাজ করে, আগে এখানে কিন্তু আমাদেরকে, আমরা যখন পরীক্ষা দিছি তখন ডায়াগোক্সিনের সেই কার্ডিয়াক গ্লাইকোসাইডস এর ডায়াগোক্সিনের প্রপার্টিজ জিজ্ঞেস করতো। হ্যাঁ, এগুলো তোমাদের এখন আর জিজ্ঞেস করে না, এখন শুধু খালি ডিসকাস দি রোল অফ ডায়াগোক্সিন ইন কনজেস্টিভ হার্ট ফেলিওর, ডিসকাস দি রোল অফ এসি ইনহিবিটরস ইন কনজেস্টিভ হার্ট ফেলিওর। এই দুইটা হচ্ছে মেইন কোশ্চেন। তারপরে তোমাদেরকে জিজ্ঞেস করবে রাইট ডাউন দি অ্যাডভার্স ইফেক্টস অফ ডায়াগোক্সিন। ডায়াগোক্সিনের অ্যাডভার্স ইফেক্ট খুবই ইম্পর্টেন্ট। আর ডায়াগোক্সিন পয়জনিং হলে আমরা কি অ্যান্টিডোট দিব। ঠিক আছে? তাহলে ডায়াগোক্সিনের ক্লিনিক্যাল ইউজ তো তোমরা জানোই যে হার্ট ফেলিওরে আমরা ইউজ করতেছি। অ্যাডভার্স ইফেক্ট কি কি আছে, অ্যাডভার্স ইফেক্টের মধ্যে খুবই ইম্পর্টেন্ট কোনটা, আমরা কি করে, এটা হচ্ছে নশিয়া ভমিটিং করে, যেগুলা মানে অন্য ইয়েতে বলা যাবে না, এখানে এটা প্রথমেই বলতে হবে যে ডায়াগোক্সিনের প্রথমেই হলো নশিয়া ভমিটিং, জিআইটি অ্যাডভার্স ইফেক্ট, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং।
তারপরে তুমি যাবা কার্ডিয়াক ইফেক্ট, সেখানে কি করে ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক, ঠিক আছে, ব্র্যাডিকার্ডিয়া হার্ট ব্লক, তারপরে কি করে কার্ডিয়াক অ্যারিথমিয়া বা কার্ডিয়াক ডিসরিথমিয়া করে, শেষের দিকে যে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে। তারপরে তোমার কি করতে পারে যে তোমার চোখে জ্যান্থোস্পিয়া করে, ঠিক আছে, এটা বলে ইয়েলোশ গ্রিনিংস টিংস হয়, এটাকে কি বলা হয় জ্যান্থোস্পিয়া। হ্যাঁ, কালার ভিশনটাকে ডিস্টার্ব করে দেয়। তাহলে এখানে একটা হচ্ছে এই তিনটা ইম্পর্টেন্ট ডাইগক্সিনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে, এগুলা বলতেই হবে। আচ্ছা, ডাইগক্সিন হচ্ছে একটা লো থেরাপিউটিক ইন্ডেক্সের ড্রাগ। ডাইগক্সিনের থেরাপিউটিক ডোজ আর টক্সিক ডোজের মধ্যে পার্থক্য কি খুবই কম, ডিফারেন্স খুবই কম, এর জন্য খুব তাড়াতাড়ি কি করতেছে ডাইগক্সিন অ্যাডভার্স ইফেক্ট করে। এর জন্য আমাদেরকে সবসময় ডাইগক্সিন দিলে এটা মনিটরিং করতে হয়। আচ্ছা, ডাইগক্সিন যদি ওভারডোজ হয় তাহলে আমরা কি দিব, ডিজি বাইন্ড। ডাইগক্সিনের অ্যান্টিডোটের নাম কি, ডিজি বাইন্ড, ঠিক আছে। আচ্ছা, এটা তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করে। আচ্ছা, তারপরে হচ্ছে যে আরেকটা কি হয়, ডাইগক্সিন আরেকটা কি করে, হাইপোক্যালেমিয়া করে। প্রথমে হাইপার ক্যালেমিয়া করে, তারপরে হাইপোক্যালেমিয়া করে, পটাশিয়াম ডিপ্লিশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা তোমাদের জিজ্ঞেস করবে। আর ডাইগক্সিনের যে রোল অফ ডাইগক্সিন কনজেস্টিভ হার্ট ফেলিওর, এটা তোমরা অলরেডি জানো যে তিনটা কথা বলতে হবে। একটা হচ্ছে ইনক্রিজ মায়োকার্ডিয়াল ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, ডিক্রিজ হার্ট রেট, ডিক্রিজ হার্ট সাইজ। তারপরে সেগুলোকে তোমরা বসে বসে এই যে এটার ভিতরে যে মেকানিজম অ্যাকশন আছে এটা তোমরা ব্যাখ্যা করবে, এটা তোমাদের বলা আছে, তোমরা পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আসো ডিসকাস দা রোল অফ এসিই ইনহিবিটরস ইন কনজেস্টিভ হার্ট ফেলিওর। এটা বেশি ইম্পর্টেন্ট, এটাই তোমাদের রিটেনে এবং ভাইবা জিজ্ঞেস করে। অলরেডি ব্লাড প্রেশার কিভাবে কমে এটা তোমরা জানো, ঠিক আছে। তো একই রকম ভাবে ওইটা পুরাটাই একই রকম ভাবে বলবা, নিচের দিকে এসে ব্লাড প্রেশারের জায়গায় হয়ে যাবে প্রিলোড আর আফটার লোড, ঠিক আছে। কার্ডিয়াক আউটপুট কমলে কোন লোড কমে, প্রিলোড কমে, মনে রাখবা। তারপরে আহ ভেসোডাইলেটেশন হলে কি হয়, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে, পেরিফেরাল রেজিস্ট্যান্স কমলে কোনটা কমে, আফটার লোড কমে, ঠিক আছে। তারপরে ইনঅ্যাক্টিভেশন অফ ব্র্যাডিকানিন, ইনহিবিট ইনঅ্যাক্টিভেশন অফ ব্র্যাডিকানিন which is a potent vasodilator। এটা কি করবে, ইট ইনহিবিটস কার্ডিয়াক রিমডেলিং, ঠিক আছে, কার্ডিয়াক রিমডেলিং হতে দেয় না, ইনহিবিটস কার্ডিয়াক রিমডেলিং। আরেকটা কি করে, ইনহিবিট সিম্প্যাথেটিক স্টিমুলেশন। এসি ইনহিবিটরস এর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ইনহিবিট সিম্প্যাথেটিক স্টিমুলেশন। তাহলে তাহলে কি হবে, কার্ডিয়াক হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া এটাকে ইনহিবিট করবে। এই চারটা কাজের কথা যেন মনে থাকে, এসি ইনহিবিটরস এটা বলতে হবে মাস্ট, ঠিক আছে। তাহলে চারটা কাজ যেন মনে থাকে, প্রিলোড, আফটার লোড, vasodilation করতেছে, ইনহিবিট কজেস vasodilation বাই ইনহিবিট ইনঅ্যাক্টিভেশন অফ ব্র্যাডিকাইনিন। আরেকটা হচ্ছে ইনহিবিট সিম্প্যাথেটিক স্টিমুলেশন, তাহলে প্রিভেন্ট কার্ডিয়াক হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। তাহলে এই চারটা কাজ হচ্ছে এসি ইনহিবিটরস এর। তাহলে এই গেল তোমাদের। আর এসি এখান থেকে তোমাদের এসি ইনহিবিটর কি অ্যাডভার্স ইফেক্ট করে, তারপরে ক্লিনিক্যাল ইউজ কি, এখান থেকেও এটা তোমাদের জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। যদি তোমাদের হাইপারটেনশন এসি ইনহিবিটর না জিজ্ঞেস করে তাহলে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওরে এসি ইনহিবিটর জিজ্ঞেস করবে, ঠিক আছে। তাহলে আর কি আছে কনজেস্টিভ হার্ট ফেলিওরে, আর যে ড্রাগস গুলো আছে সেগুলোর নাম যদি তোমরা বলতে পারো ভালো, কিন্তু যদি নাও পারো সেটার জন্য ফেল হবে না, ঠিক আছে। যেমন অ্যাকুট হার্ট ফেলিওরে আমাদের আরো কিছু ড্রাগস আছে, ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস আছে, হ্যাঁ, সেগুলা তোমরা নাম বললা, ওগুলা হার্ট ফেলিওরে ইউজ করা হয়, সেগুলা সেরকম জিজ্ঞেস করে না। এই দুইটা পারলেই তারা খুশি হয়ে যাবে। তাহলে আমাদের দেখো কার্ডিওভাস্কুলার সিস্টেমের মেইন তিনটা কিন্তু আমি তোমাদের বলে দিছি, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যানজাইনাল, ড্রাগস ইউজড ইন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সাথে কিন্তু রেনাল ফার্মাকোলজি বলা শেষ, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এরপরে আর কি জিজ্ঞেস করবে এখান থেকে আর ইম্পর্টেন্ট কথা যদি জিজ্ঞেস করে তাহলে সেটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগস কি কি আছে সেগুলোর নাম। আর জিজ্ঞেস করলে করতে পারে আরেকটা, উম আর কিছু বাকি নেই, এখান থেকে আর কিছু জিজ্ঞেস করবে না। আর হচ্ছে তোমাদের চলে যাবে এরপরে অ্যান্টিকোগুল্যান্ট, অ্যান্টিপ্লেটলেটস এন্ড ফিব্রিনোলাইটিক এজেন্ট। কেন, বিকজ দে আর অলসো ইউজড ইন কার্ডিওভাস্কুলার সিস্টেম, দ্যাটস ওয়াই, ওকে। তো তাহলে এইটা এখন আমি বলে দিচ্ছি যে অ্যান্টিকোগুল্যান্ট, অ্যান্টিপ্লেটলেটস এন্ড ফিব্রিনোলাইটিক খুবই ইম্পর্টেন্ট, পারতেই হবে, মাস্ট নো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিকোগুল্যান্টস।
তো অ্যান্টিকোয়াগুলেন্টস এর মধ্যে তোমাদের প্রথম কোশ্চেনে হচ্ছে ক্লাসিফাই অ্যান্টিকোয়াগুলেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার মেকানিজম অফ অ্যাকশন। যদি মেকানিজম অফ অ্যাকশন বলে তাহলে হচ্ছে ডাইরেক্টলি অ্যাক্টিং, ইনডাইরেক্টলি অ্যাক্টিং। ডাইরেক্টলি অ্যাক্টিং কোনটা? হেপারিন। আর ইনডাইরেক্টলি অ্যাক্টিং এর মধ্যে হচ্ছে তোমার ওয়ারফারিন, মানে কমারিন ডেরিভেটিভস। ঠিক আছে, ওয়ারফারিন ডাইকুমারল আছে। তো আর এখান থেকে তারপরে তোমাদের আরেকটা জিজ্ঞেস করে অ্যাকর্ডিং টু রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হচ্ছে ওরাল আর প্যারেন্টারাল। এগুলো তুমি জানো, এগুলো আর বলার কিছু নাই। তারপরে তোমাদের কোশ্চেনে চলে যায় রাইট ডাউন দি অ্যান্টিকোয়াগুলেন্ট মেকানিজম অফ হেপারিন অর ওয়ারফারিন। হেপারিন তো তোমরা জানো যে এটা ডাইরেক্টলি কি করে, অ্যান্টিথ্রম্বিন 3 টাকে স্টিমুলেট করে কাজ করে। হেপারিন অ্যান্টিথ্রম্বিন 3 কমপ্লেক্স ফর্মেশন করে তারপরে বাদ বাকি কাজ করবে অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যাকশন গুলো। ওয়ারফারিনটা কি? ওয়ারফারিনটা হচ্ছে ইনডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিকোয়াগুলেন্ট। এখানে তোমাদের কোশ্চেন আছে, ওয়ারফারিন থেকে অনেক কোশ্চেন থাকে। ঠিক আছে, হেপারিনের মেকানিজম অফ অ্যাকশনের পরে তোমাদের জিজ্ঞেস করবে ক্লিনিক্যাল ইউজেস আর অ্যাডভার্স ইফেক্টস অফ হেপারিন। হেপারিন ওয়ারফারিনের ক্লিনিক্যাল ইউজ আর অ্যাডভার্স ইফেক্ট কিন্তু সেম, সো একটা পারলে আরেকটা এমনিই পারবা। ঠিক আছে, তো হেপারিনের ক্লিনিক্যাল ইউজ আর ওয়ারফারিনের ক্লিনিক্যাল ইউজ একই, শুধু অ্যাডভার্স ইফেক্টটা একটু চেঞ্জ হবে হেপারিনের আর ওয়ারফারিনের। তো হেপারিনে কি করে, মেইনলি করে কি হিমোরেজিক ডিসঅর্ডার, এটাই প্রথম, ইন দি ফর্ম অফ হেমাচুরিয়া। ঠিক আছে, এটা যেন মনে থাকে। হেপারিন কি করে তোমাদের হেমোরেজিক ডিসঅর্ডার ইন দি ফর্ম অফ হেমাচুরিয়া, প্রথম কথা। তারপরে হেপারিন আর কি করতেছে, হেপারিন এরপরে অনেকদিন ইউজ করলে অ্যালোপেশিয়া করে, তারপরে অস্টিওপোরোসিস করতে পারে প্রলং টাইম ইউজ করলে। ঠিক আছে, তো এগুলা আর কি করতে পারে, হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, মেইনলি অ্যানাফাইলেকটিক শক। ঠিক আছে, অ্যানাফাইলেকটিক রিয়াকশন করতে পারে হেপারিন। আচ্ছা, গেল এই কোশ্চেন। তারপরে আর কি কোশ্চেন করতে পারে, কন্ট্রাইন্ডিকেশনস অফ হেপারিন। যদি ব্লিডিং ডিজঅর্ডার, এটা তোমরা জানো। হ্যাঁ, এগুলো একেবারে গদ বাঁধা কতগুলো আছে, ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, ওগুলো মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তারপরে কি কোশ্চেন আসে যে হেপারিন কোন রুটে দেয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাবকিউটেনিয়াস দেওয়া হয়, ইন্ট্রাভেনাস দেওয়া হয়। রেগুলার যেটা সেটা ইন্ট্রাভেনাসলি দেই, আর আমরা এখন ইউজ করি মেইনলি কোনটা, সাবকিউটেনিয়াস হেপারিন ইউজ করি। ঠিক আছে, তো লো ডোজ হেপারিন যেটা, সেটা আমরা সাবকিউটেনিয়াসলি দেই। তো লো ডোজ হেপারিনের কি কি অ্যাডভান্টেজ আছে ওভার দি স্ট্যান্ডার্ড হেপারিন, যেটা আমরা ইন্ট্রাভেনাসলি দেই, সেটাকে স্ট্যান্ডার্ড হেপারিন বলা হয়। ঠিক আছে, তো লো ডোজ হেপারিনের ক্লিনিক অ্যাডভান্টেজ গুলো তোমাদের জানতে হবে, যে এটা কি করে। এটা মেইনলি হচ্ছে বা ফার্মাকোকাইনেটিক্স অ্যাডভান্টেজ গুলো। ঠিক আছে, যে এটা তোমার যেহেতু সাবকিউটেনিয়াসলি দেওয়া হয়, তাহলে ওয়ান্স ডেইলি ডোজ, লং ডিউরেশন অফ অ্যাকশন, তারপরে বায়োঅ্যাভেলেবিলিটি কত, 70 to 90%, সিলেক্টিভলি ইনহিবিটস অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2 উইদাউট ইন্টারফেয়ারিং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, বা এরকম একটা আছে, এটা দেখো। আর হচ্ছে মনিটরিং ইজ নট রিকোয়ার্ড, এটা বাসায় দেওয়া যায়। সেলফ মেডিকেশন ইজ পসিবল, মনিটরিং ইজ নট রিকোয়ার্ড। এই কথাটা আগে বলবা, সবার আগে বলবা, তারপর অন্যগুলো যেগুলো বলছি সেগুলো বলবা। ঠিক আছে, তাহলে মনিটরিং ইজ নট রিকোয়ার্ড, সেলফ মেডিকেশন ইজ পসিবল। ওকে, তারপরে তোমরা বলো যে বায়োঅ্যাভেলেবিলিটি 70 to 90%, ওয়ান্স ডেইলি ডোজ, হ্যাঁ একবার দিলেই যথেষ্ট। তারপর হচ্ছে সিলেক্টিভলি ইনহিবিট ফ্যাক্টর 2 উইদাউট ইন্টারফেয়ারিং অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। বাস, এগুলো হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজেস অফ লো মলিকুলার ওয়েট হেপারিন ওভার দি স্ট্যান্ডার্ড হেপারিন। ওকে, তারপর তোমাদেরকে জিজ্ঞেস করবে লো মলিকুলার ওয়েট হেপারিন কি কি আছে নাম বলো। এটা এখন তোমাদের খুব পেট কোশ্চেন, এটা তোমাদের রিটেনও থাকে, ভাইভাতেও জিজ্ঞেস করে। ইনোক্সাপেরিন, ডেল্টাপেরিন, কি কি সব আছে, টিন্ডাপেরিন, সেগুলোর নামগুলো মনে মুখস্থ করে ফেলবা। আচ্ছা, তারপরের কোশ্চেন ওয়ারফেরিন থেকে করবে, যে ওয়ারফেরিনকে ইনডাইরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিকোয়াগুল্যান্ট কেন বলে, বিকজ ইট অ্যাক্টস ইনডাইরেক্টলি বাই ইনহিবিটিং ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস। ঠিক আছে, তাহলে তোমার ভিটামিন কে টা হচ্ছে তোমার ওয়ারফেরিনের অ্যান্টিডোট, তার মানে অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস কে ইনহিবিট করে কাজ করে বলে তাদেরকে ইনডাইরেক্টলি অ্যাক্টিং বলা হয়। ঠিক আছে, ডাইরেক্টলি সে কোনো অ্যান্টিকোয়াগুল্যান্ট কে স্টিমুলেট করে কাজ করে না, সেই জন্য, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো কিভাবে ওয়ারফেরিন কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন, এটা তোমরা জানো, এটা বলার কিছু নাই। যে এটা ওয়ারফেরিনের তোমার স্ট্রাকচার সিমিলারিটি থাকে কার সাথে, ভিটামিন কে এর সাথে। তাহলে ভিটামিন কে ইপোক্সাইড রিডাকটেজ কে ইনহিবিট করলে রিডিউস ভিটামিন কে হবে না, তখন ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর যেগুলো আছে, ফ্যাক্টর 2, 7, 9, 10, এগুলো কি হবে, সিনথেসিস হবে না। এভাবে করে সে কাজ করতেছে। তারপরে এখানে তোমাদের কোশ্চেন আসে, ওয়ারফেরিনের অ্যাকশন শুরু হতে কতদিন সময় লাগে। আমরা জানি
যে এটার অ্যাকশন শুরু হতে 60 থেকে 72 আওয়ার্স টাইম লাগে। এই অনসেটটা শুরু হতে এত দেরি কেন? Why the onset of action of warfarin is delayed? এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের সব পড়ানো হয় সবখানে। যেহেতু অলরেডি বডিতে প্রিসিনথেসাইজড ক্লটিং ফ্যাক্টরস থেকে যায়, সেগুলো পুরোপুরি এক্সহস্ট না হওয়া পর্যন্ত ওয়ারফেরিন কাজ করতে পারে না। কারণ কি? ওয়ারফেরিন তো ইনহিবিট করে। ইনহিবিট করে কাদেরকে? ইনহিবিট সিনথেসিস অফ ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টরস। কিন্তু অলরেডি সিনথেসাইজ যারা আছে তাদের উপরে তার কোনো কাজ নেই। দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা গেল। নেক্সট আসো যে এখান থেকে কোশ্চেন করবে আর ওয়ারফেরিনের ক্লিনিক্যাল ইউজ, তারপরে ওয়ারফেরিনের অ্যাডভার্স ইফেক্ট। ক্লিনিক্যাল ইউজ তো তোমরা একই, হেপারিন আর ওয়ারফেরিনের। হ্যাঁ, যে প্রোফাইলেক্সিস এন্ড ট্রিটমেন্ট অফ এস্টাবলিশড ভেনাস থ্রম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এগুলো তোমরা জানো, পথ ব্যথা কতগুলো আছে এগুলাই। আচ্ছা, অ্যাডভার্স ইফেক্ট যখন বলবে ওয়ারফেরিনের, ওয়ারফেরিনের অ্যাডভার্স ইফেক্ট কি হয়? প্রথমেই হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার ইন দি ফর্ম অফ পারপুরা। ঠিক আছে, ওটা ছিল হেমাচুরিয়া, এটা হচ্ছে পারপুরা হবে। তারপরে কি হতে পারে? ওয়ারফেরিন নেক্রোসিস অফ স্কিন। তারপরে ফিটাল ওয়ারফেরিন সিনড্রোম করে, হাইডেনটাইন সিনড্রোম বলি এটাকে। ওয়ারফেরিনটা টেরাটোজেনিক, তাই না? ওয়ারফেরিন কিন্তু প্রেগন্যান্সিতে দেওয়া যায় না। তোমাদেরকে এখান থেকে জিজ্ঞেস করে প্রেগন্যান্সি যদি থাকে তাহলে কোনটা প্রেফার করবা? তখন হেপারিন। ওয়ারফেরিন কেন দেওয়া যাবে না? বিকজ ইট হ্যাজ টেরাটোজেনিক ইফেক্ট। ওকে, তো এগুলো হচ্ছে ওয়ারফেরিনের অসুবিধা। আচ্ছা, তারপরে আসো যে এগুলো হলো অ্যাডভার্স ইফেক্ট আর কন্ট্রাইন্ডিকেশন হেপারিন আর ওয়ারফেরিনের সেম। ওকে, আচ্ছা এরপরে আর কি কোশ্চেন আছে এখান থেকে? অ্যান্টিকোগুলেন্টের মধ্যে আর কোনো কোশ্চেন? অ্যান্টিকোগুলেন্টের মধ্যে আর কোনো কোশ্চেন নাই, মোটামুটি সবগুলোই বলা হয়েছে হেপারিন এবং ওয়ারফেরিন। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করে, এটা কিন্তু ক্লিনিক্যাল কোশ্চেন, মনে রাখবা, এটা একটু ট্রিকি কোশ্চেন। যে একটা পেশেন্ট তোমার কাছে আসলো, সিভিয়ার কন্ডিশন, তার ভেনাস থ্রম্বোসিস হয়েছে, সে ভর্তি হলো হসপিটালে, তো তুমি তাকে কিভাবে চিকিৎসা দিবা? হুম, তো যখন তোমার অ্যান্টিকোগুলেন্ট দেওয়া লাগবে, তো অ্যান্টিকোগুলেন্ট হেপারিন আর তোমার ওয়ারফেরিন আছে, কোনটা ইউজ করবা? যখন তো তোমাদের অ্যান্সারটা কি হবে এখানে? আমাদের অ্যান্সারটা হবে হেপারিন এবং ওয়ারফেরিন দুইটা একসাথে শুরু করতে হবে। কেন? বিকজ হেপারিনটা যখন আমি দিব, ওয়ারফেরিনটার কাজ শুরু করতে কি হবে? দেরি হবে, তোমার 60 to 72 আওয়ার্স সময় লাগবে। আমরা কি করব? প্রথমে হেপারিন দিয়ে শুরু করব, হেপারিনটা তারপরে আমরা আফটার 60 to 72 আওয়ার্স আমরা কি করব? উইথড্র করে নিব, তারপর ওয়ারফেরিন চলতে থাকবে। ঠিক আছে, বোঝা গেল ট্রিকি কোশ্চেন কেন বলছি? আর যখন তুমি ওয়ারফেরিন আবার মানে হেপারিন শুরু করলে 2 দিন পর উইথড্র করার পরে ওয়ারফেরিন দিলে কি হবে? ওয়ারফেরিনের কাজ শুরু হতে তারও 3 দিন, 2-3 দিন সময় লাগবে, তাই না? এই জন্য এটা তোমাদের কোশ্চেন করে যে তুমি অ্যান্টিকোগুলেন্ট দিলা, তো এভাবে দিলে পরে তখন কিভাবে তোমাকে তুমি এটা চিকিৎসাটা করবা, এটা হচ্ছে অ্যান্সার। এটা যেন মনে থাকে যে উই হ্যাভ টু স্টার্ট হেপারিন এন্ড ওয়ারফেরিন টুগেদার, ওয়ারফেরিনের কাজ শুরু হতে দেরি হবে। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আছে, সেটা আমি মনে করতে পারতেছিলাম, এখন মনে আসছে যে একমাত্র ড্রাগ যেটার ওরাল বায়োঅ্যাভেলেবিলিটি 100% সেটা কোনটা? এটা হচ্ছে ওয়ারফেরিন। ঠিক আছে, ওয়ারফেরিন একমাত্র ওরাল ড্রাগ যেটার বায়োঅ্যাভেলেবিলিটি 100%। ওয়ারফেরিন যখন কাজ করা শুরু করে তখন এটা 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাওয়া যাবে। ওকে, আচ্ছা, হেপারিনের মনিটরিং কি দিয়ে করে? ওয়ারফেরিনের মনিটরিং কি দিয়ে করে? হেপারিনের মনিটরিং করে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিং টাইম দিয়ে, আর ওয়ারফেরিনের মনিটরিং করা হয় প্রোথ্রম্বিন টাইম দিয়ে, এটা মনে থাকে যেন। আচ্ছা, আর ওয়ারফেরিন যেহেতু খুবই টক্সিক ড্রাগ, ওয়ারফেরিনটা তোমার ওয়ারফেরিনের আমাদের কি করতে হয়? প্লাজমা কনসেন্ট্রেশনটা আমাদের চেক করতে হয়। তো আমরা সেটা ওয়ারফেরিনটাকে আমরা কিভাবে ইয়ে করতেছি? প্রথ্রম্বিন টাইম দিয়ে মনিটর করি, আর প্রথ্রম্বিন টাইম দিয়ে মনিটর করার প্রসেসটাকে বলা হয় ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও। ঠিক আছে, যদি আইএনআর, এটাকে সংক্ষেপে বলা হয় আইএনআর, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও, যদি 3.5 থেকে 4.5 এর মধ্যে থাকে তাহলে এটা হচ্ছে নরমাল। যদি 3.5 এর নিচে থাকে তাহলে আমাকে কি করতে হবে? ওয়ারফেরিনের ডোজ বাড়াতে হবে। যদি 4.5 এর উপরে চলে যায় তখন আমাকে কি করতে হবে? ওয়ারফেরিনের ডোজ কমায় দিতে হবে। এটা যেন মনে থাকে কথাটা, হ্যাঁ? যারা একটু ভালো নাম্বার পাইতে চাও এটা মনে রাখো। আচ্ছা, এরপর আসো যে আমার লাস্ট কোশ্চেন, হেপারিনের অ্যান্টিডোটের নাম বলো, ওয়ারফেরিনের অ্যান্টিডোটের নাম বলো। হেপারিনের অ্যান্টিডোট কে? প্রোটামিন সালফেট, হ্যাঁ, আর ওয়ারফেরিনের অ্যান্টিডোট কে? ভিটামিন কে। ঠিক আছে, যদি ওয়ারফেরিন দিয়ে যদি ইয়ে হয়, পয়জনিং হয়, তখন কিন্তু আমাদের কি করতে হবে?
ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। কারণ আমরা ভিটামিন কে পাবো না। আমাদের কি করতে হবে? ফ্রেশ ব্লাড ট্রান্সফিউশন করতে হবে। এটা মনে রাখবা। আর হেপারিন যদি পয়জনিং হয় তখন আমরা কি দিব? প্রোটামিন সালফেট। ইলেকট্রোপজিটিভলি চার্জ পার্টিকেল। হেপারিন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ আর প্রোটামিন সালফেট হচ্ছে ইলেকট্রোপজিটিভলি চার্জ পার্টিকেল। ওকে? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের অ্যান্টিকোয়াগুল্যান্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা শেষ। এখন আসো অ্যান্টিপ্লেটলেট এন্ড ফিব্রোলাইটিক এজেন্টস। তো অ্যান্টিপ্লেটলেট এন্ড ফিব্রোলাইটিক এজেন্টস এর মধ্যে এখান থেকে তোমাদের জিজ্ঞেস করে ক্লিনিক্যালি ইউজড অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কোনগুলো? তো ক্লিনিক্যালি ইউজড ৩ টা, সেগুলো কি? সেটা হচ্ছে আমাদের অ্যাসপিরিন, লো ডোজ অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল এন্ড টিক্লোপিডিন। ঠিক আছে? তো এখান থেকে তোমাদের জিজ্ঞেস করবে লো ডোজ অ্যাসপিরিন কিভাবে কাজ করে? এটা তোমরা জানো যে প্লেটলেট সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ইনহিবিট করলে কি হবে? থ্রম্বোক্সিন সিনথেসিস হয় না? আর থ্রম্বোক্সিন সিনথেসিস না হলে তখন কি হবে? অ্যান্টিপ্লেটলেট অ্যাকশন হবে বা অ্যান্টিথ্রম্বোটিক অ্যাকশন হবে। এটা 8 to 10 ডেজ পর্যন্ত কোনো প্লেটলেটের সিনথেসিস হবে না। নিউলি প্লেটলেট সিনথেসিস না হওয়া পর্যন্ত এটা কাজ করতে পারে না। কারণ হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন ইররিভার্সিবলি কি করে? প্লেটলেট সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটাকে ইনহিবিট করে। ঠিক আছে? আমরা কি জানি? প্লেটলেটের লাইফ স্প্যান 8 to 10 ডেজ। তো 8 to 10 ডেজ পর্যন্ত আর কোনো কিছুই কাজ করতে পারবে না। এজন্য এটা সবচেয়ে বেশি কাজ করে। তাই তো? লো ডোজ অ্যাসপিরিন। তো লো ডোজ অ্যাসপিরিন আমরা সবসময় ইনিশিয়ালি দিতাম। এখন আরো ভালো ড্রাগস আসছে টিক্লোপিডিন এন্ড ক্লোপিডোগ্রেল। ঠিক আছে? আচ্ছা, তো এখন আসো যে আ উম এখান থেকে আর কি কোয়েশ্চেন করবে? অ্যান্টিপ্লেটলেট ড্রাগস, লো ডোজ অ্যাসপিরিন। আচ্ছা, এগুলো লো ডোজ অ্যাসপিরিন এর ক্লিনিক্যাল ইউজ জিজ্ঞেস করে। ঠিক আছে? তো আমরা কোথায়, কোথায় ইউজ করতেছি? অ্যান্টিথ্রম্বোটিক হিসেবে এদেরকে কোথায় দেই? প্রথমেই বলবা আনস্টেবল অ্যানজিনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ঠিক আছে? আনস্টেবল অ্যানজিনা, মায়োকার্ডিয়াল ইনফার্কশন এই ২ টা, তারপরে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এই সমস্ত জায়গায় আমরা হচ্ছে লো ডোজ অ্যাসপিরিন ইউজ করি। তারপরে যে ক্লোপিডোগ্রেল, টিক্লোপিডিন এগুলো ইউজ করি। আর টিক্লোপিডিন, ক্লোপিডোগ্রেল এরা কি করে? এডিনোসিন ডাইফসফেট যেটা এডিপি সিনথেসিস কে ইনহিবিট করে কাজ করে। বাস শেষ, কথা শেষ। আর কিছু বলার দরকার নেই। আর কিছু তোমাদের জিজ্ঞেস করবে না। ওকে? আচ্ছা। তারপরে তোমাদের রিটেন এর জন্য তোমাদের সাধারণত ওই যে ক্লোপিডোগ্রেল, টিক্লোপিডিনের অ্যাডভার্স ইফেক্ট গুলো জিজ্ঞেস করে। ওই তো একই সব। যেহেতু অ্যান্টি-থ্রম্বোটিক এরা ব্লিডিং ডিসঅর্ডার করে। ঠিক আছে? তারপরে এদের নিজস্ব কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, ওগুলো তোমরা দেখে পড়ে নিও। এটা মানে তেমন একটা ইম্পোর্টেন্ট না। এটা তোমাদের ওই জাস্ট আ রিটেন এর সময় জাস্ট একটু পড়ে ইয়ে করলেই হবে। ভাইভাতে কিন্তু এগুলা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে না। ভাইভাতে শুধু খালি তোমাদের ক্লিনিক্যালি ইউজড অ্যান্টিপ্লেটলেট ড্রাগস কি, কি আছে? লো ডোজ অ্যাসপিরিন কিভাবে কাজ করে? ও লো ডোজ অ্যাসপিরিনের ডোজ কত? এটা তোমাদের জিজ্ঞেস করবে। লো ডোজ অ্যাসপিরিনের ডোজ কত? 75 to 100 মিলিগ্রাম। 75 to 100 মিলিগ্রাম। এটা যেন মনে থাকে। তোমাদেরকে লো ডোজ অ্যাসপিরিন জিজ্ঞেস করার পরেই বলবে যে অ্যাসপিরিনের অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন পেতে হলে কত ডোজে দিতে হবে? 300 to 600 মিলিগ্রাম। অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যাকশন পাওয়ার জন্য ডোজ কত? 300 to 600 মিলিগ্রাম। আর লো ডোজ অ্যাসপিরিনের ডোজ কত? 75 to 100 mg। ঠিক আছে? মনে থাকবে? এই হচ্ছে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন। আর ফিব্রোলাইটিক এজেন্ট থেকে তোমাদের হচ্ছে ড্রাগস এর নামগুলা জিজ্ঞেস করে স্ট্রেপ্টোকাইনেস, অ্যাল্টিপ্লেস, হ্যাঁ? ইউরোকাইনেস। তারপরে এগুলো যে স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস এদেরকে আমরা কোথায় ইউজ করি? ক্লিনিক্যাল ইউজ এবং এদের অ্যাডভার্স ইফেক্ট। এদের অ্যাডভার্স ইফেক্ট সেরকম না। এদের অ্যাডভার্স মেইনলি হচ্ছে এরা অ্যান্টিজেনিক, ফিভার এবং র‍্যাশ প্রোডিউস করে। স্ট্রেপ্টোকাইনেসটা একটু বেশি করে। ইউরোকাইনেস, অ্যাল্টিপ্লেস এরা যেহেতু আরো সিলেক্টিভ এবং আরো এক্সপেন্সিভ, এরা একটু কম করে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আ সিভিএস অ্যান্ড রেনাল ফার্মাকোলজির উপরে যত কোয়েশ্চেন, এগুলা কিন্তু আমি সব বলে দিলাম। আর যদি কিছু তোমাদের মনে হয় যে ম্যাডাম এটা বলা হয়নি বা কিছু বাকি আছে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে তোমরা আমাকে পরে মানে আমাকে কোয়েশ্চেন লিখে তারপর আমাকে দিয়ে দিবা। আমি আবার সেগুলা প্রিপেয়ার করে তোমাদেরকে আবার ক্লাস নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।